এই যে মাটি কাটার বিষয়টা, এই প্রসঙ্গটা আসবে কেন? আমার প্রশ্নটা, এই প্রসঙ্গটা আসবে কেন? নিশ্চয়ই আমাদের কর্ম গুণে এগুলো আসে। মন্ত্রী মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন, ওনার বক্তব্যটা আমিও ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে নাই। বক্তব্য দিয়ে শেষ করে আমি ব্যবস্থা নেব। আমি তো বক্তব্য দেওয়ার লোক না, আমি মন্ত্রণালয়ের মন্ত্রী। আমি ব্যবস্থা নেব, কিভাবে ব্যবস্থা নেওয়া যায়। বক্তব্য দিয়ে দোষ এড়ানো, বক্তব্য দিয়ে আমি মনে করি এই ধরনের বক্তব্য আরো এগুলোকে উৎসাহিত করে। এই ধরনের বক্তব্য এগুলা উচিত নয়। এগুলা জনগণ এখন বুঝে, জনগণকে ধোঁকা দিয়ে ফাঁকি দিয়ে কিছু করা যাবে না। আমাদের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। আর আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা, একটা কাজ করতে গেলে প্রশাসনিক ভাবে, সেটা কিন্তু এখনো নিরসন হয় নাই। আর আপনি অবশ্যই অবগত আছেন যে বিএনপি ক্ষমতায় আসার পরে যে ঘটনাটা ঘটেছে, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। এই যেটা, যদি এটার বিষয়ে আমি আমার অপারগতাও জানিয়েছি, এ বিষয়ে আমার কোনো মানে ওইরকম সুস্পষ্ট কোনো আইডিয়া নাই, এবং এটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাও নাই। আমাদের তারা আজকে এখানে অংশগ্রহণ করানো উচিত হয় নাই। আমি ওনার এই বক্তব্যকে অবশ্যই সমর্থন করি, কারণ আমার এটার বিষয়ে অপারগতা আছে। প্রশ্ন করতে যে কথাটা বলেছেন, এখানে এখানে আমি যেটা মনে করি যে এদের সুনির্দিষ্ট নাম ঠিকানা সংগ্রহ করা দরকার। তাহলে হবে কি, আমি মনে করি যে আমি খুব কিছু করতে পারবো তা না, কিন্তু আমি অন্তত আমার ব্যক্তিগত একটা অভিমত লিখে আমি একটা চিঠি দিয়ে দিতে পারবো যে এরকম হচ্ছে, আমাদের বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কেন সেখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা তো উরুভাবে লিখলে হবে না, সুনির্দিষ্টভাবে কার কি ভূমিকা, এটা যদি আমাকে প্রশ্নকর্তা দয়া করে দিতেন, তাহলে হয়তো আমি একটু চেষ্টা করে দেখতে পারতাম। এটা হলো আমার, মানে আমার প্রশ্নকর্তার উপর অনুরোধ, যেটা দেখেন করা যায় কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে বাজেট সম্পর্কে, যে আমরা তো গতানুগতিক ভাবেই দেখে আসছি, সরকারি দল বাজেটকে বলে গণমুখী, আর যারা বিরোধী দলে থাকে, বিএনপি যখন বিরোধী দলে আমরা ছিলাম, আমরাও তখন বলেছি যে এই বাজেট গরিব মারার বাজেট। তো এবারকার বাজেটে আমরা কিছুটা ভিন্নতা লক্ষ্য করেছি। যেমন, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং যেগুলো নিষ্প্রয়োজন, মানুষ বেঁচে থাকবার জন্য যা কোনো ক্রমেই দরকার নেই, যেমন তামাক, বিড়ি, সিগারেট, তারপরে মদ, এরকম অপ্রয়োজনীয় কিছু দ্রব্যের মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে এটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় বা অধিক টাকা দিয়ে এটা ক্রয় করতে হয়। এটা একটা ভালো দিক। পাশাপাশি এটাই কিন্তু শেষ না। বাংলাদেশের বাজেট প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট। এই বাজেটের বিশাল অংশগুলো কোথায় কোথায়, কেবল সবেমাত্র বাজেটের আলোচনা বা বাজেট অধিবেশন, বক্তব্য আমরা শুনলাম, সেদিন আমিও ছিলাম সংসদে, শুনলাম। তো আমরা যেটা মনে করি যে এই বাজেটের পূর্ণাঙ্গ রূপ আমরা বাস্তবায়নের ক্ষেত্রে দেখে তারপরে এটা নিয়ে আমাদেরকে মন্তব্য করতে হবে। তো অতীতের যে কোনো বাজেটের চাইতে এই বাজেট আমার কাছে মনে হয়েছে আপাত দৃষ্টিতে মোটামুটি মানে কি বলে যে একটা ভালো দিক রয়েছে এই বাজেটের মধ্যে, যেই কারণে বিরোধিতা হলেও কিন্তু তার মাত্রা আগের মতো এত তীব্র ছিল না। তো আমরা যেটা মনে করি যে মানুষের জন্যই এই দেশের যে কল্যাণকর যে দিকগুলো, সেগুলো কিন্তু আমাদের সুস্পষ্টভাবে করা দরকার। একটা করতে যায় যদি আরেকটা আবার বাড়িয়ে থেকে থাকে, বা আরেকটা সুযোগ দিতে যায় যদি অন্যদিকে সেটাকে বেশি কষ্টকর করে থাকে, বাজেটে আমাদের জনগণের গায়ে যেটা লাগবে মানে অধিক মূল্য দিয়ে যেটা পরিশোধ করতে হবে, এরকম যদি না হয়, তাহলে মোটামুটি আমরা মনে করি যে বাজেট বিশ্লেষণ করে কিছুটা কথাবার্তায় আমরা যেটা বুঝতে পেরেছি, আমার মনে হয় যেটা বাজেটটা খুব একটা, মানে বাজেটের খুব একটা খারাপ দিক আছে বলে আমরা মনে করি না। তো এখন বিষয় হলো যেটা প্রয়োগটা কিভাবে হবে। যেমন কয়েকজন এমপির বক্তব্যে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি, এখানে আবার আক্তার ভাই হয়তো বেজার হইতে পারে, এখানে জামাত ইসলাম কিন্তু নির্বাচনের আগে একটা ঘোষণা দিয়েছিল যে তারা প্লট গাড়ি নিবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না, জনগণকে একটু উদ্বুদ্ধ করবার জন্য অথবা জনগণকে একটু আকৃষ্ট করবার জন্য। ঠিক
নির্বাচনের পর নির্বাচিত হয়ে বিএনপির সংসদীয় দলের নেতার নেতৃত্বে যে একটি মিটিং হয়েছিল, সেখানে বিএনপিও সেরকম প্রতিশ্রুতি দিয়েছে। এটা হলো নির্বাচনের পরে, এটা জনগণকে আকৃষ্ট করবার নয় যে বিএনপির সংসদ সদস্যরাও এই প্লট এবং গাড়ি নিবে না। কিন্তু ইদানিং আবার দেখছি সংসদে ওই জামাত এবং এনসিপি তারা মিলে ওয়াশিং মেশিন পর্যন্ত চাচ্ছে। তারা আবার ওই সংসদের কাছে এই ওনারা গাড়ি চলে, আমাদেরকে গাড়ি দিতে হবে, ইনডাইরেক্ট কিছু দাবি দেওয়া তারা করছে, যেটা আমি মনে করি যে পারস্পরিক সাংঘর্ষিক। তো আজকের এই বাজেটে সেরকম কোনো ব্যবস্থা রাখছে বলে আমাদের জানা নেই। তো আমরা এই বাজেট নিয়ে বাজারে না গেলে বাজেট বোঝা যাবে না। বাজারে গিয়ে আমাদেরকে এই বাজেট খালি লেখাপড়া মধ্যে, যেমন আমাদের সাইফুর রহমান সাহেব সর্বপ্রথম ব্যাট আবিষ্কার করলেন বাজেটে। সেই ব্যাট কিন্তু এখন আমাদের দেশের মানে কি বলে যে সরকার পরিচালনার ক্ষেত্রে এখন অনেক বড় সহায়ক। তো এরকম নতুন কোন চমক এই বাজেটে আছে কিনা সেগুলো আর একটু বিশ্লেষণ করতে হবে। আমাদের বড় ভাই শ্রদ্ধেয় জনাব আক্তার ভাই, উনি ভালো বলতে পারবেন, উনি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। উনি আমাদের বিএনপির দলেও দীর্ঘদিন ছিলেন, এখন যদি অন্য দলে গেছে। আজকে খুব সুন্দর কথা বলেছেন যে আমি আমার নেতা জিয়াউর রহমান এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সম্পর্কে আমি এখনই কিছু বলতে চাই না, আমরা আরো দেখব। ওনার এই বক্তব্যটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এবং আমি মনে করি যে ওনার সুনির্দিষ্ট পরামর্শ, সেটা বিরোধী দলের থেকেও কিন্তু পরামর্শ দেওয়া যায় এবং সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া যায়। ওনার যে অভিজ্ঞতা সেটা যদি ভালো মতো কাজ করে, তাহলে আমি মনে করি যে বিরোধী দল এবং সরকারি দল দুটার মধ্যে একটি সেতু বন্ধন রচিত হবে। বিরোধী দল ছাড়া সরকারি দল অচল, সরকারি দল ছাড়া আবার বিরোধী দল অচল। সরকারি দল না থাকলে বিরোধী দল দিয়ে কি হবে, বা বিরোধী দল আসবে কোত্থেকে? ওরকম বিরোধী দল যদি না থাকে তাহলে সরকারি দল আসবে কিভাবে? সুতরাং দুইটার মধ্যেই আমাদের আক্তার ভাইদের মতো অভিজ্ঞ লোকজন তারা কাদা ছোড়াছুরি না করে একটি সেতু বন্ধনের ভূমিকা রাখবেন, আমি এই এই প্রত্যয় ব্যক্ত করছি। আর সবশেষে যে কথাটি বলতে চাই, আমরা এখনো কিন্তু মানে হীনমন্যতার ঊর্ধ্বে উঠতে পারি নাই। আজকে এই যে মাটি কাটার বিষয়টা, এই প্রসঙ্গটা আসবে কেন? আমার প্রশ্নটা, এই প্রসঙ্গটা আসবে কেন? নিশ্চয়ই আমাদের কর্ম গুণে এগুলো আসে। জনগণ তার এমনি বলে না, সেখান থেকে কিছুটা তা কিছু না কিছু হয়তো মানুষ কিন্তু মানে কি বলে যে বানাইয়া বলতে পারে না, বাড়িয়া বলতে পারে। কিছু না কিছু আছে সেখানে, যে জন্য এই কথাগুলো আসছে। তো এই বিষয়গুলো সরকারের এই টকশোর মাধ্যমে আমি সরকারের প্রতি, প্রশাসনের প্রতি অনুরোধ করব, দ্রুত গতিতে যত দ্রুত সম্ভব এগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবং এর সাথে যারা সম্পৃক্ত, তারা অন্যায়ভাবে এই সকল কাজ যদি করে থাকে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। একটা ঘটনার তাৎক্ষণিক ব্যবস্থা নিলে অন্য ঘটনা কম ঘটবে। তারা চিন্তা করবে যে সরকার তো ছাড় দেয় না, প্রশাসন তো ছাড় দেয় না। সুতরাং এগুলোকে দ্রুততম সময়ে এগুলোকে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের পাটোয়ারি ভাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং আমাদের মন্ত্রী মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন, ওনার বক্তব্যটা আমিও ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে নাই। বক্তব্য দিয়ে শেষ করে আমি ব্যবস্থা নেব, আমি তো বক্তব্য দেওয়ার লোক না, আমি মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি ব্যবস্থা নেব, কিভাবে ব্যবস্থা নেওয়া যায়। বক্তব্য দিয়ে দোষ এড়ানো, বক্তব্য দিয়ে আমি মনে করি এই ধরনের বক্তব্য আরো এগুলোকে উৎসাহিত করে। এই ধরনের বক্তব্য এগুলা উচিত নয়, এগুলা জনগণ এখন বুঝে। জনগণকে ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে কিছু করা যাবে না। তা আমি আপনাদের মতো অভিজ্ঞ লোকজনকে অনুরোধ করব, আমি একটা দলের ক্ষুদ্র কর্মী হিসাবে, যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে সেতু বন্ধনের ভূমিকায় আপনারা থেকে সরকারকে, বিরোধী দলকে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিবেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ।